হয়, তাহলে তুমি একটা ফাংশনকে আরেকটা ফাংশন দিয়ে ডিভাইড করলে নতুন যে ফাংশন তৈরি হবে সেটাও কিন্তু এক্স এর ফাংশন হবে। বলো মাই ভাই, বুঝতে পারি? বলো, বুঝতে পারি? স্যার। আচ্ছা, এবার আমি আর অত ডিটেল আজকে লিখবো না, কালকে লিখেছিলাম। এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হলো তোমার এক্স। তাহলে এক্স এর যদি স্মল চেঞ্জ ডেল্টা এক্স হয়, তাহলে ইউ ভি ওয়াই এর স্মল চেঞ্জ হবে ডেল্টা ইউ, ডেল্টা ভি, ডেল্টা ওয়াই। বলো মাই ভাই, ঠিক আছে? স্যার আরেকবার একটু বলবেন? হ্যাঁ, আচ্ছা, মনে করো এখানে এক্স হলো তোমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে এক্স এর যদি স্মল চেঞ্জ ডেল্টা এক্স হয়, তাহলে ইউ ভি ওয়াই এদের স্মল চেঞ্জ হবে এবং সেগুলো হবে ডেল্টা ইউ, ডেল্টা ভি, ডেল্টা ওয়াই। জি স্যার, বুঝছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমি এটাকে লিখবো যে তাহলে ওয়াই হবে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, ইউ হবে ইউ প্লাস ডেল্টা ইউ, ভি হবে ভি প্লাস ডেল্টা ভি। এটা হলো তোমার 2 নাম্বার। আচ্ছা, তাহলে এখন 2 নাম্বার থেকে 1 নাম্বারকে আমরা মাইনাস করব। 2 নাম্বার থেকে 1 নাম্বারকে মাইনাস করবো, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে তোমার ডেল্টা ওয়াই, এটা হবে ইউ প্লাস ডেল্টা ইউ, ভি প্লাস ডেল্টা ভি মাইনাস ইউ বাই ভি। আচ্ছা, তাহলে মাইবে এটা হলো। আমি এখন রাইট সাইডে একটু এলসিএম নেব। একটু দেখো, আস্তে আস্তে দেখো, তাড়াহুড়া করবো না আমরা। ভি ইন্টু ভি প্লাস ডেল্টা ভি, তাহলে ভি প্লাস ডিভাইড ইউ প্লাস ভি ইন্টু ডেল্টা ইউ, ভি দিয়ে ডিভাইড করে থাকে এটা, মাইনাস হবে ইউ ভি মাইনাস ইউ ইন্টু ডেল্টা ভি। এখন ইউভি ইউভি কাটা যাবে, তোমার থাকবে হলো ভি ইন্টু ডেল্টা ইউ মাইনাস ইউ ইন্টু ডেল্টা ভি, নিচে হলো ভি স্কোয়ার প্লাস ভি ইন্টু ডেল্টা ভি। আচ্ছা, আচ্ছা মাই ভাই, এবার তুমি গত ক্লাসে কথা মনে করো যে ডেল্টা ওয়াই যখনই তুমি দেখো তোমার মনে হয় যে ডেল্টা ওয়াই কে একটা কি দিয়ে ডিভাইড করা উচিত, বলো তো মাই ভাই? বলো মাই ভাই, ডেল্টা ওয়াই ডেল্টা এক্স দিয়ে স্যার। ডেল্টা এক্স দিয়ে ডিভাইড করা উচিত। তাহলে আমি ডেল্টা এক্স দ্বারা ভাগ করব ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স, তাহলে ভি ডেল্টা ইউ, ইউ ডেল্টা ভি। এখানে আমরা পাবো হলো ডেল্টা এক্স ইন্টু ভি স্কোয়ার প্লাস এই হলো ভি ডেল্টা ভি। বলো মাই ভাই, এটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে বলো তোমরা, বলো। কোনো কিছু লুকাবে না, কোনো ক্যালকুলেশনে কোনো প্রবলেম হলে আমাকে বলো, অপেক্ষা করছি মাই বয়, বলো। আর যদি প্রবলেম না থাকে তাহলে বলো যে তোমাদের প্রবলেম নেই, তাহলে আমি একটু এগিয়ে যাবো। বলো মাই বয়, আছে কারো প্রবলেম? নো স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এবার একটা জিনিস তোমাদের দেখাই, একটু খেয়াল করো। মনে করো তোমার এরকম আছে এক্স ডিভাইডেড বাই ইউ ইন্টু ওয়াই, বা এরকম আছে এক্স প্লাস এম ডিভাইডেড বাই ইউ ইন্টু ওয়াই। আচ্ছা মাই বয়, তুমি অ্যালজেব্রা থেকে বলো এটাকে লেখা যায় এক্স প্লাস এম ডিভাইডেড বাই ইউ ডিভাইডেড বাই ওয়াই। দেখো তো এটা তুমি বুঝতে পারো কিনা, দেখো তো মাই বয়। স্যার আমার না নেটটা একটু প্রবলেম করছে, আমি লিভ দিয়ে হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। মাই বয় বলো, এই লাইনটাতে যে এটা লেখা যায় এটা বুঝতে পারো কিনা বলো। জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এখন তুমি খেয়াল করো মাই বয়, এটাকে আমি লিখবো হলো ভি ডেল্টা ইউ মাইনাস ইউ ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা এক্স হোল ডিভাইডেড বাই ভি স্কোয়ার প্লাস ভি ডেল্টা ভি। তাহলে এইখানে হলো তোমার ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স। দেখো আমি লিখলাম, বলো মাই বয়, বলো ঠিক আছে? দেখো একটু দেখো, বলো মাই বয়। জি স্যার, এটা আরেকবার একটু বুঝাবেন? আচ্ছা, হ্যাঁ,
মানে এখানে দেখো, তুমি এই লাইনটা তুমি বুঝতে পেরেছো নাফিস? এটা তুমি দেখেছো যে মনে করো না এক্স স্যার, প্লাস, এটা বুঝিনি। আচ্ছা তাহলে দেখো, তাহলে এক্স প্লাস এম ডিভাইডেড বাই ইউ ওয়াই, তাহলে অ্যালজেব্রার নিয়ম অনুসারে এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস এম বাই ইউ ডিভাইডেড বাই ওয়াই। খেয়াল করো, তুমি বলো খালি এটা তুমি লিখতে পারো কিনা, না পারলে আমি অন্যভাবে বোঝাবো তোমাকে। বলো এই লাইনটাকে এই লাইন লেখা যায়? এটা মাথায় ঢুকেনি স্যার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে ওয়াই বাই ওয়ান, এটা এটা বোঝো, বলো মাই বয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। তাহলে এখন এক্স প্লাস এম বাই ইউ ইন্টু ওয়ান বাই ওয়াই, দেখো আমি আবার এক্স প্লাস এম হ্যাঁ, ডিভাইডেড বাই বুঝছি। ইউ ওয়াই পেলাম। তাহলে এরকম রাশিকে, এরকম এক্সপ্রেশনকে এভাবে লেখা যায়, বলো ঠিক আছে? জি স্যার। তাহলে সেই জন্য আমি ডেল্টা এক্স দিয়ে উপরেরটাকে ডিভাইড করে লিখতে পারি। বলো ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এইবার আমি একটু উপরে একটু মুছে দেব। এইবার তুমি দেখো মাই বয়, ডেল্টা এক্স দিয়ে উপরে তুমি ডিভাইড করে দাও, তাহলে এখানে হবে ভি ইন্টু ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স মাইনাস ইউ ইন্টু ডেল্টা ভি বাই ডেল্টা এক্স। আর এখানে হবে তোমার ভি স্কোয়ার প্লাস ভি ইন্টু ডেল্টা ভি, আর বামে হলো তোমার ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। ওকে মাই বয়, এবার বলো যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স যখনই তুমি দেখো, তখন তোমার কি মনে হয় যে এর উপরে কি নেওয়া উচিত? ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স দেখলে কি নেওয়া উচিত, বলো মাই বয়? কি অ্যাপ্লাই করা উচিত? ডি বাই ডি লিমিট, এক্স। ডিডিএক্স স্যার। না না না, লিমিট অ্যাপ্লাই করতে হবে, তারপর তুমি ডিডিএক্স পাবে। তাহলে ও এই দেখো, আচ্ছা। লিমিট লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। আর এখন রাইট সাইডে একটু মন দিয়ে শোনো ভাই বোন, রাইট সাইডে আমি লিমিট অ্যাপ্লাই করব, সেই লিমিটটাকে আমি উপরে নিচে আলাদাভাবে অ্যাপ্লাই করব। যখন উপরে অ্যাপ্লাই করব তখন প্রত্যেকটার উপরে অ্যাপ্লাই করব, প্রত্যেকটার উপরে অ্যাপ্লাই করব, কনস্ট্যান্ট গুলোকে বাইরে বের করব। আমি কি তোমাকে বোঝাতে পারছি মাই বয়? অর্থাৎ অনেকগুলো কাজ একসাথে করবো, এই দেখো এইভাবে, ভি লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স মাইনাস ইউ লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো ডেল্টা ভি বাই ডেল্টা এক্স হোল ডিভাইডেড বাই, বলো আমাদের বিবেচনায় ভিটা কি? বলো ভ্যারিয়েবল নাকি কনস্ট্যান্ট? গতকালকে বলেছিলাম কনস্ট্যান্ট স্যার। কনস্ট্যান্ট, তাহলে এর উপরে লিমিট অ্যাপ্লাই হবে না, প্লাস ভিটা বাইরে আসবে, লিমিট এই হলো ডেল্টা ভি। খেয়াল করো মাই বয়, এখানে আমি ডেল্টা এক্স টেন্ডস টু জিরো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখো মাই বয় বলছি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন মাই বয়, আমি এখানে ডেল্টা এক্স টেন্স টু জিরো না লিখে লিখবো ডেল্টা ভি টেন্স টু জিরো। এখানে আমরা লিখবো সিন্স ভি ইজ এ ফাংশন অফ এক্স, therefore if delta x tends to zero then delta v tends to zero. মাই বয়, এখানে অনেকগুলো কাজ করেছি, তোমার প্রবলেম হলে তুমি আমাকে একটু জিজ্ঞেস করো। দেখো কি করেছি, বলো যেখানে স্যার যেখানে ভি সমস্যা। স্কয়ারকে লিমিট করলাম না কেন? আচ্ছা সুন্দর প্রশ্ন মাই বয়। ভি যেহেতু আমরা, যেহেতু ভি কে কনস্ট্যান্ট মনে করেছি, আর তুমি জানো কনস্ট্যান্টের উপর লিমিট অ্যাপ্লাই করা না করা একই কথা, কোনো পরিবর্তন হয় না, তাই তুমি ভি স্কোয়ার কে চেঞ্জ করলে না। বুঝতে পেরেছি। বলো মাই বয়, বুঝতে পেরেছো? কিন্তু স্যার ওই যে পরে যে হ্যাঁ, লিমিট ডেল ভি টেন্স টু জিরো, ওটা তো আমরা ভি স্কয়ারের ক্ষেত্রে ইউজ করতে পারি। না 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 না, এখানে তো তোমার ভি কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম, আর ডেল্টা ভি, দেখো এখানে আমাদের মূল আমাদের ভেরিয়েবল হলো এক্স, এক্স এর চেঞ্জ হলো তোমার ডেল্টা এক্স, ডেল্টা এক্স এর উপর ডিপেন্ড করে কে বলো তো? ডেল্টা ইউ, তারপরে ডেল্টা ভি, তারপরে ডেল্টা ওয়াই। তাহলে এগুলো হচ্ছে তোমার ডেল্টা এক্স এর উপর ডিপেন্ডেন্ট, কাজেই আমরা ডেল্টা এক্স ডেল্টা ইউ ডেল্টা ভি ডেল্টা ওয়াই ছাড়া বাকি সবাইকে কনস্ট্যান্ট মনে করব, সেজন্য আমি ভি স্কয়ার উপর লিমিট অ্যাপ্লাই করি নাই। আর এখানে ভি একটা মাল্টিপল ছিল, সেটাকে আমি বাইরে নিয়ে আসলাম। বুঝতে পেরেছো মাই বয়? আরো প্রশ্ন করো, তোমার যে কোনো প্রবলেম যতক্ষণ ক্লিয়ার না হবে কথা বলবে আমার সাথে। বলো মাই জি বয়। স্যার, জি স্যার, বুঝতে আচ্ছা পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি সবাই বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝে লুকিয়ে রাখে তাহলে সে আল্লাহর কাছে দায়ী থাকবে, তার বিচার হবে। বলো কোথায়?
হাসরের আসরের ময়দানে। ময়দানে। ঠিক আছে, কাজে লুকাবে না, হ্যাঁ? আচ্ছা বলো মাইবা, তাহলে এখন আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে বলো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স লিমিট অ্যাপ্লাই করলে কি হবে? ডিওয়াই ডিএক্স। ভি কে রেখে ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স, এটা হবে ডিইউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স। নিচে হলো এই হলো ভি স্কোয়ার, আর ডেল্টা ভি জিরো বসালে জিরো। মাই ভাই আমি কি বোঝাতে পারলাম? কথা বলো। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এইটাকে আর ভি একটা স্কোয়ার প্লাস ভি হ্যাঁ। হবে না? হ্যাঁ, ভি স্কোয়ার প্লাস জিরো হবে, ভি ইন্টু জিরো, ডেল্টা ভি জিরো ও বসালে আচ্ছা। জিরো, জিরো ইন্টু হ্যাঁ জিরো। তাহলে এবার তুমি লেখো দেয়ারফর ডি ডিএক্স অফ ইউ বাই ভি ইজ ইকুয়াল টু ভি ডি ডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডি ডিএক্স অফ ভি, নিচে হলো তোমার ভি স্কোয়ার। এটা কি আরেকটা ফর্মুলা স্যার? এটা আর একটা ফর্মুলা, এটা হলো বিশ্ববিখ্যাত কোশেন্ট রুল। এই যে গতকাল শিখিয়েছিলাম তোমাকে প্রোডাক্ট রুল, আজকে শেখালাম কোশেন্ট রুল। বলো ধীমান, বুঝতে পেরেছো? জি স্যার। বাকিরা বলো, বলো মাই বয়। স্যার লাস্ট লাইনটা আরেকবার। হ্যাঁ, লাস্ট লাইনটা হলো এই যে ওয়াই কে আমরা কি ধরে নিয়েছিলাম বলো? ওয়াই মানে কি? ইউ বাই ভি, ওয়াই এর ভ্যালুটা বসালাম, ভি ইন্টু ডিডিএক্স, ইউটাকে একটু সুন্দর করে লিখলাম, এখন ভিটাকে একটু পাশে লিখলাম, ভি স্কয়ারটাকে লিখলাম। বলো মাই বয়, ক্লিয়ার? জি স্যার, জি স্যার। একটা ছোট্ট এক্সাম্পল দেখালে তোমরা আরো ভালো বুঝতে পারবে। আমি একটু মুছে দেই। স্যার একটা স্যার, এক মিনিট সেকেন্ড। স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো, কোশ্চেন করো। স্যার এই যে কোয়েশ্চেন রুল, এই ফর্মুলা গুলো কি স্যার নরমালি তেমন একটা মানে ইউজ হয় না স্যার? কারণ আমি একবার মুখস্থ করেছিলাম তো স্যার, 15টা 20টা ফর্মুলা শিটে ছিল, তো ওগুলো ছিল না স্যার এই ফর্মুলাটা ওখানে। এখন এটা ছিল না? না না স্যার, এটা ছিল না স্যার। হায় হায়, এটা লাগবে কি লাগবে না তুমি দেখবে মিস পরে। করে গেছে। স্যার একটা ছোট কনফিউশন ছিল বল 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 স্যার, বল। ওই যে উপরের থেকে সেকেন্ড লাইনে স্যার। 1 2, হ্যাঁ বলো। জি স্যার, উপরে আমরা লিমিট ডেল এক্স নিয়েছি, আবার নিচে লিমিট ডেল ভি, এটাকে আমার মানে ইচ্ছা মতো নিতে পারবো? না মাই বয়, ইচ্ছে মতো না, দেখো আমি কারণটা লিখে দিয়েছি। যে ভি হলো তোমার এক্স এর ফাংশন, আর ভি যদি এক্স এর ফাংশন হয় আর এক্স এর চেঞ্জ যদি জিরোর দিকে যায়, তাহলে ভি এর পরিবর্তনটাও আচ্ছা, বুঝতে সেই পেরেছি। দিকে যাবে। হ্যাঁ, ইচ্ছে মতো লিখতে পারবে না, লজিক্যালি তুমি লিখতে পারবে। ঠিক আছে মাই বয়, বলো ঠিক আছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক স্যার, আছে। স্যার, হ্যাঁ হ্যাঁ, বল 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 এটা বল। কি সেই যে চেইন রুল যেটা বলে? না না, ওটা হলো চেইন রুল, হলো আরেকটা, ওটা আমি তোমাদের শেখাবো হলো 9.4 এ গিয়ে। চেইন রুল অন্য জিনিস, ঠিক আছে? এটা চেইন রুল নয়। হ্যাঁ ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল দেখাই। মনে করো তোমার এরকম একটা অঙ্ক আছে, ডিডিএক্স এক্স বাই সাইন এক্স ইউ বাই ভি। তাহলে এখানে ফর্মুলা হলো, দেখো উপরে ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন করব, তাহলে সাইন এক্স কে রেখে আমি ডিফারেন্সিয়েশন করব এক্স কে, মাইনাস এক্স কে রেখে ডিফারেন্সিয়েশন করব সাইন এক্স কে, আর নিচে হলো তোমার সাইন এক্স, এই হলো তোমার হোল স্কোয়ার। বলো মাই ভাই, আমি কি তোমাকে বোঝাতে পারলাম? বলো এই ফর্মুলাটা শুধু অ্যাপ্লিকেশনটা বুঝতে পেরেছো কিনা বলো। এই যে ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন করবে, মাইনাস ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করবে, নিচে ভি স্কোয়ার। বলো মাই ভাই, কথা বলো। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে এখন তুমি দেখো তারপর কি করবে। এই হলো তোমার সাইন এক্স, এক্স এর ডেরিভেটিভ হলো তোমার 1, মাইনাস এক্স কে রেখে সাইন এক্স এর ডেরিভেটিভ হলো তোমার কজ এক্স, আর নিচে হলো তোমার সাইন স্কোয়ার এক্স। বলো মাই বয়, বুঝতে পারলাম? কথা জি বলতে স্যার, হবে, বুঝতে পেরেছি স্যার। এবং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাইকে কথা বলতে হবে, এবং যদি এই সব এক্সাম্পলের কোথাও প্রবলেম থাকে আমাকে বলতে হবে, কারণ এখানে তুমি যদি বুঝতে পারো আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো সকল অঙ্ক বুঝবে। আর এখানে যদি গলত থেকে যায় পরে প্রত্যেকটা অঙ্কে তোমাকে বারবার দেখবে তুমি আমাকে জিজ্ঞেস করছো স্যার এটা কেন হলো, এটা, তাহলে কিন্তু আর বুঝতে পারবে না। তাহলে তুমি দেখো যে অঙ্কটা পারার জন্য কি দরকার, একটা হলো ফর্মুলা, আবার ফর্মুলার মধ্যে ফর্মুলা। তখন এক্স এর ডেরিভেটিভ কত? 1, এটা তোমাকে জানতে হবে। তোমাকে জানতে হবে সাইন এক্স এর ডেরিভেটিভ কত, এটা হলো মূল ফর্মুলা, এটা মাইনাস একটা কজ এক্স ফর্মুলা। স্যার। হ্যাঁ, না মাই বয়, সাইনাসের ডেরিভেটিভ শুধু না না, cos cos x, x। cos x। জি Cos স্যার, x কজ এরটা এক্স হচ্ছে এটা তো। মাইনাস সাইন এক্স স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখো তোমার কি কি জিনিস লাগে।
এটা আমি আবারও বলবো তোমাকে, তোমার নিজেও তোমাকে চিন্তা করতে হবে যে আমার এই অঙ্কগুলো করার জন্য কি কি লাগবে। আমার সমস্ত ফর্মুলা জানতে হবে, আমাদের থিওরেমস জানতে হবে, প্রপার্টি জানতে হবে। এটাকে কোনোদিনও ভয় পেলে চলবে না। তুমি শুধু আমার সাথে থাকো, যারা আমার সাথে আছো তাদের কাছে সহজ লাগবে, যারা আমার চেয়ে পিছিয়ে পড়বে তাদের কঠিন লাগবে। তারা ইন্টারমিডিয়েটে মনে করবে সপ্তাহ শেষ করে পড়ালেখা শুরু করব, সারা সপ্তাহটা তারা ভুল করবে। যারা প্রত্যেক দিন পড়বে, প্রত্যেক দিন যারা প্রতিদিন পড়া রেডি করে রাখবে, তাদের কাছে কোনোদিনও কঠিন মনে হবে না। আমি অনেক কিছু পারতাম না, আমি আবারও বলি মাই বয়, কিন্তু যেটুকু ক্লাসে পড়ানো হতো সেটুকু আমাকে কেউ আটকাতে পারতো না। আমার কথা হলো একটাই, আমি তোমাদের মতো প্রাইভেট পড়তে পারিনি, আমার অনেক লিমিটেশন ছিল, সেটা আলাদা হিসাব। কিন্তু যেটা আমাকে টিচার শেখাবে সেটা আমি পারবো। তো এই হলো কথা মাই বয়। এই কথাগুলো আমি প্রায় তোমাদের বলছি, এটা আমার কথা মানতে হবে তোমাদের। বলো মাই বয় প্রস্তুত? তাহলে আমরা এই ফর্মুলা তার অ্যাপ্লিকেশন, বলো মাই বয় প্রস্তুত? রেডি? জি স্যার। আচ্ছা, এবার আর একটা ছোট্ট একটা আইডিয়া দিয়ে আমরা অঙ্ক শুরু করবো। 9.3 শুরু করব এবং ইনশাল্লাহ শেষ করব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইবার তুমি লেখো সাম ইম্পর্টেন্ট টার্মস। আচ্ছা দেখো, ডি ডিএক্স এফ অফ এক্স, মনে করো আমরা পেলাম এফ প্রাইম এক্স। দেখো কোনটার নাম কি? আচ্ছা তাহলে এখানে দেখো আমি একটু লেভেলিং করি। ডিডিএক্স হলো তোমার ডিফারেন্সিয়াল অপারেটর। ক্যালকুলাস শুধু অঙ্ক পারলে চলে না, ক্যালকুলাস নিয়ে কথা বলতে হয়, স্মার্টলি কথা বলতে হয়, সুন্দর করে বলতে হয়। অনেকে বলে স্যার এটাকে আমি ডেরিভেটিভ করে পেলাম, এটা কোনো শব্দই না। তোমাকে বলতে হবে কি, তোমাকে কোনটাকে কি বলতে হবে আমি তোমাকে লিখে দিচ্ছি, তুমি এইভাবে কথা বলবে। ডিফারেন্সিয়াল অপারেটর, ডিফারেন্সিয়াল অপারেটর এটা হচ্ছে ফাংশন, ফাংশন যাকে তুমি ডিফারেন্সিয়েশন করবে, যে রেজাল্ট তুমি স্যার পেলে। বল। ফাংশনটা কোথা থেকে এলো স্যার, মানে আর কি, মানে এফ অফ এক্স কেন লিখি আর কি? তুমি, আমার মনে হয় এই নাফিস এখনো সেই ক্লাসটা করেনি যে ডিওয়াই ডিএক্স কি করে এলো। তুমি খালি বলো যে তুমি করেছো কি, এটা তো বলো। করেছি স্যার, এটা করেছি। হ্যাঁ, তাহলে ওইটা করলে ওর মধ্যে তুমি দেখবে যে এই ফাংশনটা কোত্থেকে আসলো। এই ডিওয়াই ডিএক্স, এই ডিওয়াই ডিএক্স কে লেখা যায় ডি ডিএক্স অফ ওয়াই। আবার ওয়াই মানে আমরা জানি ফাংশন এফ অফ এক্স। এই না 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 দেখো স্যার, এটা এটা বুঝছি স্যার, কিন্তু স্যার মানে এই যে এফ অফ এক্স দিয়ে যেটা লেখা আছে, মানে ও সূত্রপাত কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা লিওনার্দো অয়লার প্রথম এটাকে লিখেছিলেন। লিওনার্দো অয়লার সর্বপ্রথম এটাকে লিখেছিলেন, লিওনার্দো অয়লার। ফাংশন এফ এক্স, এফ এক্স মানে ফাংশন অফ এক্স। তবে তুমি যে কোনো কিছু দিয়ে ফাংশনকে ডিফাইন করতে পারো, আর এক্স দিয়ে লিখতে পারো, এস এক্স দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই। বাট ফাংশন বলতে আমরা এফ অফ এক্স বুঝি, এবং এটা প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন লিওনার্দো অয়লার। তুমি কি এটি জানতে চেয়েছো নাফিস? জি 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 মানে স্যার, জি আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে এটা, এটা দেখো তাহলে একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে যা পাই তাকে আমরা কি নাম দিয়েছিলাম মাই বয়? ডেরি, বলো বলো বলো, ডেরিভেটিভ। ডেরিভেটিভ। আচ্ছা এবার একটা কথা, আমরা যেমন দুইটা নাম্বারকে সাম করলাম, তাকে আমরা বলি অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। এগুলো হচ্ছে তোমার নেম অফ প্রসেস বা নেম অফ অপারেশনস। এখানে আমি যা করলাম, এখানে যে কাজটা করলাম, এই অপারেশনের নামটা কি বলো তো মাই বয়? বলো। ডিফারেন্সিয়েশন। ইয়েস, নেম অফ দা অপারেশন, নেম অফ দা অপারেশন, এটাকে আমরা বলবো ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন। এটা কি বলো তো মাই বয়? নাউন তাই না? নাউন না? জি স্যার। আচ্ছা এবার, এবার আমি যদি তোমাকে একটা অঙ্ক দিয়ে বলি, মানে সাম করতে বলি, তাহলে কিভাবে বলবো? অ্যাড 3 and 2, সাবট্রাক্ট 5 from 7, মাল্টিপ্লাই, ডিভাইড, এভাবে বলি না আমরা কথাগুলো? জি স্যার। এখানে আমি তোমাকে যদি এরকম কমান্ড দেই, কোনো কিছু করতে বলি, তাহলে কিভাবে বলবো? ডিফারেন্সিয়েট সামথিং। ডিফারেন্সিয়েট, ডিফারেন্সিয়েট দ্য ফাংশন। তাহলে এটা কি হবে? ভার্ব না? ভার্ব হবে ডিফারেন্সিয়েট। আচ্ছা এখন
তুমি বড় হয়ে জানবে যে সব ফাংশনকে ডিফারেন্সিয়েশন করা যায় না, সকল অবস্থায় সকল ফাংশনকে ডিফারেন্সিয়েশন করা যায় না। তাহলে যখন একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করা যায় তখন তাকে বলতে হয় ডিফারেন্সিয়েবল ফাংশন, তখন তাকে বলা হয় ডিফারেন্সিয়েবল। এটা হলো অ্যাডজেক্টিভ, তাই না? দেখা তো মাই বয়। জি স্যার। আচ্ছা, আর এই এই টপিক গুলো যে সাবজেক্টে পড়ানো হয় সেই সাবজেক্টের নামই হলো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। নেম অফ দ্য টপিক বা নেম অফ দ্য সাবজেক্ট, নেম অফ দ্য সাবজেক্ট নেম অফ দ্য সাবজেক্ট হলো তোমার ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। তোমরা জানো ক্যালকুলাসের দুইটা পার্ট আছে, একটা তোমার ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর একটা হলো ইন্টিগ্রাল ক্যালকুলাস। গত ক্লাসে আমি একটা ফিলোসফি বলেছিলাম যে ডিফারেন্সিয়েশন মানে হলো ভাঙা, একটা জিনিসকে ভাঙতে 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 ক্ষুদ্রাতি ক্ষুদ্র সূক্ষ্মাতি সূক্ষ্ম একদম পার্টিকেল, তার চেয়েও ছোট একটা পার্টিকেলে পৌঁছানোর চেষ্টা করা, এটাই হলো ডিফারেন্সিয়েশন। ঠিক এই ব্যাপারগুলো তুমি এখনই ইন্টারমিডিয়েট জ্ঞান দিয়ে অত ভালো বুঝবে না, বড় হয়ে বুঝতে পারবে। কিন্তু আমি কথাগুলো বলে রাখি, সব কথা এখনই বুঝতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু কিছু কথা তোমাকে অ্যাডভান্স শুনে রাখতে হবে। তাহলে ডিফারেন্সিয়েশন মানে কি বলো তো মাই বয়? ভাঙ্গা, একটা জিনিসকে ভাঙতে 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 সেটাকে ছোট থেকে তার চেয়ে ক্ষুদ্র তার চেয়ে ক্ষুদ্র তার চেয়ে ক্ষুদ্র অংশে পৌঁছানোর চেষ্টা করা। মাই বয় মনে থাকবে? বলো। স্যার জি স্যার। একদম তো ভেঙে ফেলতে পারবো না স্যার, মানে থাকবেই তো কিছু। না 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 না, কিছু থাকবে, অবশ্যই কিছু থাকবে, তুমি ঠিকই বলেছো। তবে এখন আমাদের এই ম্যাথমেটিক্স দিয়ে এই ব্যাপারগুলো হয়তো অত ভালো বুঝতে পারবে না, কিন্তু তোমাকে এই কথাগুলো শুনতে হবে যে ডিফারেন্সিয়েশন মানে হলো ভাঙা আর ইন্টিগ্রেশন মানে হলো ইন্টিগ্রেট করা, মানে একটার সাথে একটা জোড়া দিয়ে বড় কোনো অংশ তৈরি করা। তাহলে আমরা আবার মনে করে দিই, তাহলে ডিফারেন্সিয়েশন মানে ভাঙা, ইন্টিগ্রেশন মানে হলো গড়া। তাহলে ক্যালকুলাসের মধ্যে দুটো পার্ট, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। তাহলে ক্যালকুলাসের নামের অর্থটা কি দাঁড়ায় বলো? ভাঙা, গড়া। আমি কি বোঝাতে পারলাম মাই বয়? ইয়েস স্যার। তাহলে এখন জি তুমি স্যার। আমাকে বলো, আমাদের চারপাশে তাকালে আমরা কি দেখতে পাই? তুমি যে কোনো ঘটনার দিকে দেখো, তুমি তাকাও, যে কোনো ঘটনা তুমি দিকে তাকিয়ে তুমি বলো যে আমরা কি দেখতে পাই। ভাঙা আর গড়া দেখতে পাই না মাই বয়? যে কোনো বুঝছি না তুমি স্যার। যে কোনো মানে চারপাশে যে কোনো কিছু দিকে তুমি তাকিয়ে দেখো, আমরা দেখতে পাবো যে দুটো ঘটনাই ঘটে, হয় ভাঙা না হলে গড়া। তাই কি স্যার? অবশ্যই তুমি একটা ঘটনা বলো, আমি এক্সপ্লেন করি। তুমি যে কোনো একটা ঘটনা বলো। আর যে বিল্ডিং ভেঙে নতুন বিল্ডিং করা। এই তুমি শুকনা ওগুলা তো না। তুমি তো আমার পক্ষে বললে ধীমান, কিন্তু নাফিস বলছে যে তাই কি স্যার? তাহলে তুমি এখন এমন একটা ঘটনা বলো, দেখো আমি দেখাই দিচ্ছি যে ভাঙা আর গড়া তোমাকে দেখাবো তার মধ্যে আছে। আর ধীমান তো সুন্দর এক্সাম্পল দিয়েছে, নতুন পুরান বিল্ডিং ভেঙে আমরা নতুন বিল্ডিং গড়ে তুলি আমরা, এটা তো একদম পজিটিভ এক্সাম্পল দিয়েছে। বাট নাফিস বলছে তাই কি স্যার? তাহলে তুমি আমাকে একটা বলো, দেখো আমি তার এই মধ্যে যে তোমাকে স্যার আমরা পড়াশোনা করছি স্যার, কলেজ যাচ্ছি স্যার এখানে। হ্যাঁ, গুড। এখন মনে করো যে পড়াশোনাটাকে তুমি করছো, পড়াশোনা একটা কাজ, এই কাজটা তুমি কিভাবে করছো? তোমার শক্তি লাগে, শক্তিটা তুমি স্যার কোথায় লাগে। পাচ্ছ? তুমি মনে করো নলেজ গড়া। হ্যাঁ, তুমি এটা মনে করো একদিকে তোমার শক্তিগুলো ক্ষয় করছো, আর অন্যদিকে তোমার মধ্যে আস্তে আস্তে নানা রকম এক্সপেরিয়েন্স, নানা রকম এডুকেশন, নানা রকম তোমার কি বলবো যে এক্সপেরিমেন্ট, সবকিছু নিয়ে তুমি আস্তে আস্তে গড়ে উঠছো, ফরমেশন হচ্ছে তোমার। জি বলো ঠিক কিনা, বলো নাফিস? স্যার। জি স্যার। তুমি এরকম যা বলবে আমি বা তোমার বন্ধুরা তোমাকে এটা দেখাতে পারবে যে দুটো অংশ আছে, একটা হলো ভেঙে ফেলা আর একটা গড়ে ফেলা। তোমার কোনো বন্ধু তোমাকে সকালবেলা মন খারাপ করে দিলে দেখবে যে সারাদিনে কেউ না কেউ তোমার মনটা আবার গড়ে দিচ্ছে। জি স্যার। চারপাশ তাকালে তুমি দেখবে সকাল থেকে তুমি সারাদিন তুমি হিসাব করে দেখো যে কেউ তোমার মন খারাপ করে দেবে, কেউ মন ভালো করে দেবে। কোনোটাতে তোমার ক্ষয় হবে, কোনোটাতে তোমার বৃদ্ধি হবে, কোনোটাতে তোমার ধ্বংস হবে, কোনোটাতে তুমি আবার নিজেকে গড়ে তুলবে। এটা জীবনে একটা বড় এই ফিলোসফি। যে স্যার আপনি চলে যাচ্ছেন স্যার, এখানে হ্যাঁ, ভাঙা গড়ার কি আছে স্যার? ভেঙে অবশ্যই যাচ্ছে, আছে। আমাদের মন ভেঙে যাচ্ছে। আমাদের মন ভেঙে যাচ্ছে, আবার আমার এই যাওয়ার জন্য অন্য একজন তার ক্যারিয়ার গঠন করার জন্য একটা দারুণ সুযোগ পাবে।
যেটা আমি থাকলে হয়তো বা এত সহজ হতো না, কিন্তু আমি যাওয়ার এই যে জন্য কারো আমাদের একজনের যাচ্ছে স্যার। কারো একজনের বা কারো কারো অনেক ভালো হবে, আমারও ভালো হবে, আবার তারও ভালো হবে, কিন্তু তার হয়তো এতটা হলো এত তাড়াতাড়ি হতো না, কিন্তু এটা ত্বরান্বিত হবে, গতি পাবে, বেগ ভেলোসিটি পাবে। হ্যাঁ, জি। মানতে পারো? জি স্যার, জি স্যার, হুম, বুঝছি স্যার। ঠিক আছে। তাহলে আমরা এটা বিশ্বাস করলাম যে ক্যালকুলাস মানে ভাঙা গড়া, এবং আমাদের চারপাশে ভাঙা গড়া, অর্থাৎ চারপাশে কি আছে বলতো মাই বয়? ক্যালকুলাস আছে। এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করে নিয়ে আমরা অঙ্ক শুরু করবো এখন 9.3। তাহলে শুরু করি। জি স্যার। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার শুরু করি। আপনার কি স্যার ওই যে ভিসা পাসপোর্ট সব হয়ে গেছে মানে স্যার? আমি ভিসা করার জন্য অ্যাম্বাসিতে জমা দিয়েছি, আমরা আশা করছি ইনশাল্লাহ 14 তারিখের দিকে পাবো পাসপোর্ট গুলো হাতে। তারপরে কবে যাবো সেটা আমি জানি, বাট আমি এখন বলবো না। স্যার দেখা হবে ইনশাল্লাহ, হ্যাঁ দেখা হবে, দেখা হবে। আমি একদিন কলেজে আসবো, ফাদার বলেছিলেন যে যাওয়ার আগে একটু দেখা করতে, আমি একটু দেখা করতে যাবো। আর কলেজে এসে তো আপনাকে খুঁজে পাবো না স্যার। আহ, না, তোমাদের ক্লাস টাইমে যাবো ইনশাল্লাহ। আচ্ছা স্যার, আমাদের ক্লাস কিন্তু 11:30 থেকে। ও, 11:30 থেকে? জি স্যার। আচ্ছা, আমি তো মানে ভেবেছিলাম যে দুটো গ্রুপ তো স্যার। স্যার আপনি হুম, কখন আসবেন স্যার? আমি তো একটু সকালে যেতে চেয়েছিলাম, কারণ আমি নতুন গাড়ি চালানো শিখছি তো, সকালে একটু ফ্রি থাকে, তখন আমি একটু গাড়ি চালিয়ে যেতে চাইছিলাম, কিন্তু 11টার আচ্ছা সময় তো হেভি জ্যাম হয়, তখন তো আমি ভয়েই যাব না। স্যার তাহলে এখন উপায়? আচ্ছা, দেখা হবে ইনশাল্লাহ, দেখি 11:30 দিকে যাবো, অসুবিধা নেই, আচ্ছা স্যার। অসুবিধা নেই। নাও, স্যার জানাবেন স্যার, মানে যদি ইনশাল্লাহ যান স্যার। জানাবো, 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 জানাবো। আচ্ছা, তাহলে এবার মাই বয় দেখো, আমাদের একটা জিনিস মনে, 9.2 এর একটা অঙ্ক আমি করে দেবো তোমাদেরকে, ওটা করে দেবো, একটু সময় লাগবে। তার আগে আমি এই চ্যাপ্টার শেষ করে নিই। আমাকে 9.3 এর দেখো, অঙ্ক শুরুর আগে একটা লাইন লেখা আছে, কেউ একজন আমাকে পড়ে শোনাও তো মাই বয়। ফাইন্ড দ্য ডেরিভেটিভস উইথ রেসপেক্ট টু দ্য, ভেরিয়েবল অফ দ্য ফাংশন। আচ্ছা, গুড, ফাইন। দেখো তো মাই বয়, এখানে কোথাও ফার্স্ট প্রিন্সিপালের কথা কি লেখা আছে? হ্যাঁ স্যার। দেখে বল, লেখা নেই। আর একটু কষ্ট করে 9.2 একটু বের করো। 9.2 দেখো তো কি লিখছে, দেখো তো, একটু পড়ে শোনাও তো আমাকে। ফাইন্ড দ্য ডেরিভেটিভস ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল। ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল। এই দুটা কথা সবাই খুব ভালো করে, খুব ভালো করে, খুব সিরিয়াসলি এটা মনে রাখবে। কেন মনে রাখবে? যদি ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল কথা লেখা থাকে, তাহলে বুঝতে হবে আমরা যে গত ক্লাসগুলোতে যেমন করে ফার্স্ট প্রিন্সিপালের মধ্য দিয়ে ডিরাইভ করে দেখিয়েছি, সেভাবে তোমাকে করতে হবে। আর যখন ফার্স্ট প্রিন্সিপাল কথাটা বলা থাকবে না, তখন তুমি ডাইরেক্ট সেই ফর্মুলা গুলো অ্যাপ্লাই করে করবে। কিভাবে? আমি এখন তোমাকে দেখাবো। এখানে যদি এখন ফার্স্ট প্রিন্সিপাল অ্যাপ্লাই করি হবে না? ফার্স্ট প্রিন্সিপাল ফেলে মানে ফর্মুলা যেভাবে প্রুফ করছি ওইভাবে করবো স্যার। ইয়েস। আর এখানে যে নাফিস যেটা বলছে, নাফিস যদি এই সমস্ত অঙ্কে ফার্স্ট প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে চায়, নাফিস বুঝবে কত ধানে কত চাল হয়। ঠিক আছে মাই বয়, সব অঙ্ক ফার্স্ট প্রিন্সিপালে করা যায়ও না, বা করতে গেলে অনেক কষ্ট হয়, এবং এটা করা বুদ্ধিমানের কাজও নয়। ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে আমরা শুধু ফর্মুলা তৈরি করেছি, এখন সেগুলো দিয়ে অ্যাপ্লাই করে এই যে আমরা বড় বড় অঙ্কগুলো কিভাবে করবো সেটি আমরা দেখাবো। আস্তে আস্তে ক্যালকুলাসকে তোমার কি করতে হবে? শর্ট করতে হবে। আজকে আমি যে অঙ্কগুলো যত বড় করে করব, একটা সময় তুমি যখন আর একটু এক্সপার্ট হবে, তুমি দেখবে যে আরো 2 লাইন 3 লাইন তুমি কমাতে পারবে, এবং এটাই আমরা চাই। ক্যালকুলাস চাই তুমি শর্টকাট করতে শেখো, এটার টপিকটাই এরকম। আচ্ছা, তাহলে এখন মনে করো যে কোনো একটা প্রবলেম এই 9.3 এর করতে গেলে তুমি প্রথমেই কিভাবে শুরু করবে দেখো, আমি দেখাই। নাম্বার 1, আমরা শুরু করব ডি ডিএক্স অফ fourth root of x plus 1 divided by fourth root of x। আচ্ছা, আমাদের যে ফাংশনটা দেওয়া আছে, বলো এই ফাংশনের মধ্যে ভ্যারিয়েবল কোনটা বলো তো মাই বয়? এক্স।
খেয়াল করো X। এক্স, সেজন্য আমি ডিডিএক্স দিয়ে শুরু করলাম। যদি এখানে ওয়াই থাকতো তাহলে ডিডি ওয়াই দিতাম, যদি এখানে টি থাকতো ডিডিটি দিতাম, যদি গরু থাকতো ডিডি গরু দিতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যে কোনো একটা প্রবলেম তুমি এভাবে শুরু করবে। শুরু করার পর তুমি কয়েকটা জিনিস খেয়াল করবে। নাম্বার ওয়ান, আমি কি লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করতে পারবো? নাম্বার ওয়ান, আমি কি লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করতে পারবো? নাম্বার টু, কোনো ফাংশনের সাথে যদি কোনো কিছু কনস্ট্যান্ট মাল্টিপল আকারে থাকে তাহলে তাকে আমি বাইরে বের করব। নাম্বার থ্রি, দেন আমি দেখবো যে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমার অঙ্কটা হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমি দেখাচ্ছি আবার তোমাকে একটু স্টেপ বাই বলবেন স্টেপ। স্টেপ গুলো? আমি আবার বলবো, কোনো সমস্যা নেই। যেমন নাম্বার ওয়ান, তুমি বলো এই যে কতগুলো ফাংশনের সাম বা ডিফারেন্সের উপরে যদি ডিডিএক্স থাকে তাহলে তুমি জানো যে ডিডিএক্স কে প্রত্যেকটা ফাংশনের উপরে আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাই করা যাবে। এটাই হলো তোমার লিনিয়ার প্রপার্টি, ঠিক কিনা বলো মাই বয়? জি জি স্যার। স্যার। তাহলে তুমি দেখবে প্রথমে লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করা যায় কিনা, বলো এখানে অ্যাপ্লাই করা যাবে, বলো। যাবে স্যার। হ্যাঁ, তাহলে আমরা লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করব। প্লাস ডিডিএক্স অফ 1 ডিভাইডেড বাই 4th রুট অফ এক্স, এইখানে হবে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 1/4, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 1/4। আচ্ছা এইবার তুমি আমাকে বলো তো মাই বয়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কারোর সাথে কোনো কনস্ট্যান্ট মাল্টিপল আকারে ছিল না, ফলে আমাদের কনস্ট্যান্টকে বাইরে আনার প্রয়োজন হয়নি। বলো মাই বয়, আমি কি বোঝাতে পারলাম? কথা বলো। জি জি স্যার। স্যার। এখন আমি দেখবো যে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করি। n বলো x মাই to বয়। the power n minus 1। এক্স্যাক্টলি, তাহলে তোমাকে এই জিনিসটাও জানতে হবে যে কোন ফর্মুলা এখন অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে আমরা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, আর এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা হলো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে তুমি এবার অ্যাপ্লাই করো 1/4 এক্স টু দি পাওয়ার 1/4 মাইনাস ওয়ান মাইনাস 1/4 এক্স টু দি পাওয়ার মাইনাস 1/4 মাইনাস ওয়ান। বলো মাই বয়, বুঝতে পারছি? কথা বলো, কথা বলো মাই বয়। জি স্যার, জি স্যার। আচ্ছা তাহলে এখানে হলো 1/4 এক্স টু দি পাওয়ার, এখানে তুমি পাবে মাইনাস 3/4 মাইনাস 1/4 এক্স টু দি পাওয়ার মাইনাস 5/4। বাস রেখে দাও। তুমি চেষ্টা করবে রেজাল্টটাকে যতটুকু সম্ভব একটু সিম্পল ফর্মে রাখতে চেষ্টা করবে। তাহলে মাই ভাই এইটা আমাদের অঙ্ক, এটা এইভাবে তুমি পারবে হলো 2 নাম্বার, 3 নাম্বার, আমি তোমাকে করে দেব 4 নাম্বার। এবার আমি তোমাকে বলি এই চ্যাপ্টার গুলো আমরা কিভাবে করাবো। আমি থিওরি পড়াবো, অঙ্ক শুরু করব, প্রত্যেক টাইপের অঙ্ক করাবো, একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত হোমওয়ার্ক দেব, প্রত্যেকটা অঙ্ক তুমি হাতে কলমে করবে, যেটা পারো আলহামদুলিল্লাহ, না পারলে তুমি লাল কালি দিয়ে দাগ দেবে, পরে ক্লাস আমাকে দিয়ে করাতে হবে। যে এই স্যার, কথা শুনবে না সে অঙ্ক পারবে না। নাফিস বলো। এখানে যদি আমার একটা কনস্ট্যান্ট থাকতো। সেটা দেখাবো তোমাকে, নানা রকম করে তোমাকে দেখাবো। এই দেখো, অপেক্ষা করো নাফিস, আমি তোমাকে অনেক রকম অঙ্ক দেখাবো, কোনো টেনশন করো না। মানে আমাদের যতগুলো নিয়ম আছে সেই নিয়মগুলো তোমার সামনে আমি উপস্থাপন করব। এই দেখো আমি তোমাকে দেখাই। মনে করো 4 নাম্বার প্রবলেম, ডিডিএক্স অফ এ এক্স হোল টু দি পাওয়ার এন বি স্কোয়ার এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এম। আচ্ছা এখন এই দেখো মাই বয়, তাহলে এটাকে ভেতরে আগে তুমি একটা কাজ করে একটু সুন্দর করে লিখে নাও। এটা তোমার হবে হলো এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার 2m এক্স টু দি পাওয়ার 2m। এবার বলো বাই বয়, আমরা দুটো কাজ করব। নাম্বার ওয়ান, বলো নাম্বার ওয়ান লিনিয়ার প্রপার্টি। নাম্বার টু, আমি দেখবো যদি কারোর সাথে কনস্ট্যান্ট মাল্টিপল থাকে তাহলে তাকে বাইরে বের করে লিখবো। এখন কথা হলো আমরা তো কিছু কনস্ট্যান্টকে চিনতে পারি। এখন বলো এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার 2m, এদেরকে তুমি কি ভাববে বলো মাই বয়? স্যার কনস্ট্যান্ট স্যার। কনস্ট্যান্ট। তাহলে এই দেখো আমি কিভাবে লিখবো, এ টু দি পাওয়ার এন ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার 2m ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার 2m। বলো এই লাইনটা আমরা বুঝতে পারলাম কিনা? একদম গোড়া থেকে সহজ করে তুমি শেখার চেষ্টা করো, নিজেকে ঠকাবে না, নিজের সাথে তুমি লুকোচুরি করবে না। এইখান থেকে দেখো, আমি অঙ্ক না করালে পারতাম, তারপর আমি তোমাকে করাচ্ছি। মানে আমি তোমাকে এই ব্যাপারগুলো দেখাতে চাই, শেখাতে চাই, যেন ভবিষ্যতে গিয়ে সামনে গিয়ে তোমার প্রবলেম না হয়।
এগুলা কোনোদিনও পরীক্ষা আসবে না, কিন্তু এগুলো না জানলে তুমি সামনে আগাতে পারবে না। কাজে খুব খুব যত্ন স্যার, করে সিরিয়াসলি তোমাকে বুঝতে হবে। বলো বলো। লাইনটা আরেকবার। না, লাইনটা আরেকবার আমি বলবো না, আপনি কিন্তু তোমাকে ধরতে হবে যে আমি কি বলতে চাচ্ছি এবং কি করতে চাচ্ছি। লিনিয়ার প্রপার্টি এবং কনস্ট্যান্টটাকে বাইরে বের করছি। তুমি বলো লিনিয়ার প্রপার্টি মানে প্রত্যেকটার উপর ডিডেক্স কে অ্যাপ্লাই করা, আর কনস্ট্যান্ট মানে যেমন এখানে কনস্ট্যান্ট এ টু দি পাওয়ার এন তাকে আমি বাইরে বের করলাম, এখানে কনস্ট্যান্ট বি টু দি পাওয়ার টু এন তাকে আমি বাইরে বের করলাম। এই কাজ কিন্তু তোমাকে ইনস্ট্যান্ট, তোমাকে মানে ফ্রিকুয়েন্টলি এগুলো করতে হবে। এই কাজগুলো যে কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসবো, লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করব। লিনিয়ার প্রপার্টি মানে হলো কতগুলো ফাংশনের যোগ বিয়োগ থাকলে সবার উপরে আলাদাভাবে অ্যাপ্লাই করব, আর কনস্ট্যান্ট বাইরে বের করবো মানে হলো যদি কোনো কনস্ট্যান্ট মাল্টিপল থাকে তাহলে তাকে ডিডিএক্স এর বাইরে আমরা লিখবো। বলো, বুঝতে পেরেছো নাফিস? জি স্যার। হ্যাঁ, এটা কিন্তু আমাদের বারবার করবো, কাছে খুব ভালো করে এইখানে দেখে নাও যে লিনিয়ার প্রপার্টি এবং কনস্ট্যান্ট বাইরে বের করা। এবং থার্ড স্টেপ হলো যে এখন আমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে এবার দেখো কোন ফর্মুলা, এক্স টু দি পাওয়ার এন, ডাইরেক্ট ফর্মুলাই আছে। তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বি টু দি পাওয়ার টু এম, আর এখানে হবে তোমার টু এম এক্স টু দি পাওয়ার টু এম মাইনাস ওয়ান। বলো, ক্লিয়ার মাই বয়? বলো জি স্যার, বলো জি মাই স্যার। বয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তাহলে তুমি নাম্বার ফাইভ। নাম্বার ফাইভ, এক্স কিউব মাইনাস 27 divided by x স্কোয়ার প্লাস 3x প্লাস 9। আচ্ছা, তাহলে এখন আমি একটা কথা বলি, সেটা হলো যে কতগুলো আছে হলো তোমার একদম ট্র্যাডিশনাল রুল, যেমন এখানে লিনিয়ার প্রপার্টি, কনস্ট্যান্ট কে বাইরে বের করা, এর পরেও নানা রকম ডালপালা এদিক সেদিক নানা রকম নিয়ম আমি তোমাকে শেখাবো। এগুলো মনে রাখতে হবে, ক্লাস করার সময় একটু নোট লিখে রাখতে হবে, স্টাডি করতে হবে এবং আবার রিভিশন করতে হবে। যারা এটা কঠিন মনে করবে কোনোদিন অঙ্ক পারবে না, আর যারা এটাকে সিম্পলি প্রত্যেকদিন স্যার কি প্র্যাকটিস বললেন, করবে, আবার একটু বলবেন? মানে বলতে চাচ্ছি যে কোনটা যে বললাম তাও তো ভুলে গেলাম। মানে ঠিক তুমি, আমি তো অনেকগুলো কথা বলেছি ধীমান, এই ঠিক যে কোন কি কথাটা নোট বল? করতে হবে, স্টাডি Yes, করতে হবে ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি বলছি যে কতগুলো তো ট্র্যাডিশনাল রুল আছে, যেমন এখানে লিনিয়ার প্রপার্টি, কনস্ট্যান্ট বাইরে বের করা, এরপরেও আমি আরো অনেক নিয়ম কানুন কথা বলবো। তুমি ক্লাস করার সময় নোট, মানে একটা নোট লিখে রাখবে, শর্ট হ্যান্ড না, তাড়াতাড়ি লিখে রাখবে। এটা পরে স্টাডি করতে হবে, এটাকে রিভিশন করতে হবে, এটাকে অ্যাপ্লাই করতে হবে। যেমন আমি এখন একটা কথা বলবো যে কিছু কিছু ফাংশন আছে যাদেরকে ডিফারেন্সিয়েশন করার আগে যদি তুমি একটু সিম্পল করে নাও, তোমার লাইফটা পাল্টে যাবে। মনে থাকবেন এই কথা? জি স্যার, আমি এগুলো থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে রাখি স্যার। গুড বয়। জি স্যার, আগে তাহলে যে এই, স্টেপস গুলো বলছেন ওগুলোও লিখে ইয়েস, রাখছি। গুড বয়, ঠিক আছে, এটা রাখতে হবে, এটা রাখা উচিত। খুব যত্ন করে ক্লাস করতে হবে, এলেবেলে না, যেন যেন তেন ভাবে না, মানে খুব মানে সিরিয়াস ভাবে ক্লাসটা করতে হবে। তাহলে এখন আমি যে কথা বলছি, যে কতগুলো ফাংশন আছে ট্রান্সলেশন করার আগে যদি আমি একটু সিম্পল করে নেই, অবশ্যই নাফিস ট্রিগোনোমেট্রি কিচ্ছু না, ক্যালকুলাস হলো একটা ইউনিভার্সাল টপিক। ইউনিভার্সাল বলা ঠিক হবে না, ক্যালকুলাস হলো মনে করো ইউনিভার্সাল না বলে আমরা কি বলতে পারি, আন্তঃগ্যালাকটিক না, ইন্টার গ্যালাকটিক সাবজেক্ট। আরো বড়, আরো বেশি, আরো ইন্টারেস্টিং, আরো আনন্দময় অনেক কিছু। কাজে তোমাকে রীতিমতো প্র্যাকটিস করতে হবে, আপনি ভয় কি পাওয়া যাবে না। বলতেছিলেন জানি, নিয়মটা একটু আবার বলেন। হ্যাঁ, আবার বলবো। তাহলে আমরা এটা খেয়াল করব যে কোনো ফাংশনের ক্ষেত্রে আগেই ডিফারেন্সিয়েশন করব না, ডিফারেন্সিয়েশন করার আগে আমি তাকে একটু সিম্পল করে নেব। যেমন এখানে তাকালেই বোঝা যায় যেটা সিম্পল করা যাবে। এই দেখো মাইবা কিভাবে। তাহলে উপরে দেখো, উপরে হলো তোমার এক্স কিউব মাইনাস 3 কিউব, নিচে হলো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9। তাহলে উপরে তোমার ফর্মুলা হবে এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা হলো এক্স মাইনাস 3, আর এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9। এখন দেখো তুমি এটা কেটে গেল। দেখো তো মাই বয়, লাইফটা কি সহজ হলো নাকি কঠিন হলো? বলো মাই বয়, কথা বলো। হ্যালো মাই বয়, শুনতে পাচ্ছ আমার কথা? সহজ হবে স্যার স্যার। আমি সহজ একটু হলো। দাঁড়াবেন, এইবার আমাকে এইবার আবার এইবার একটু বলবেন। হ্যাঁ,
মানে বলছি এই যে ক্যালকুলেশন করে তুমি যে এটা পেলে তোমার লাইফটা কি সহজ হলো না কঠিন হলো বলো? সহজ হলো স্যার। এই দেখো কতখানি যে সহজ হলো তুমি বুঝতে পারবে। তাহলে দেখো এইটাকে ডিফারেন্স, এই যে দেখো তাহলে এই যে অরিজিনাল ফাংশনকে ডিফারেন্সিয়েশন করা মানে হলো এই যে এই ফাংশনকে ডিফারেন্সিয়েশন করা। বলো মাই বয়, আমি কি বোঝাতে পারলাম? কথা বলো। জি স্যার। আচ্ছা, স্যার। এখন এখন তুমি আমাকে বলো, এখন তুমি এখানে কোন প্রপার্টি অ্যাপ্লাই করবে? বলো মাই বয়, কোন প্রপার্টি অ্যাপ্লাই করবে? লিনিয়ার প্রপার্টি স্যার। লিনিয়ার প্রপার্টি। তাহলে এইখানে তুমি লিখবে হলো ddx অফ এক্স মাইনাস ddx অফ 3। তাহলে এখন বলো এক্স এর ডেরিভেটিভটা কত যেন? বলো মাই বয়, এক্স এর ডেরিভেটিভ 1 1 1, আর একটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত যেন? বলো 0। 0। এখন আমরা ভবিষ্যতে কিন্তু এই অঙ্কটা, এই লাইনটা কোনোদিনও লিখবো না, সরাসরি কি লিখবো বলো তো মাই বয়? বলো কত লিখবো? 1 লিখবো। হ্যাঁ, তাহলে আমি এখন তোমাকে ভেঙে ভেঙে দেখাচ্ছি। তুমি এখন দেখো, আমি আরো অনেক নিয়ম তৈরি করে তোমাকে দেখাবো। দেখো এক্স মাইনাস থ্রি, তাহলে এক্স মাইনাস থ্রি এর ডেরিভেটিভ আমি দেখতে পাচ্ছি যে কত হলো, যে এক্স এর কোএফিসিয়েন্ট যত তত হলো। খেয়াল করো, এক্স এর কোএফিসিয়েন্ট যত কত? 1। আমি কি বোঝাতে পারলাম মাই বয়? কথা বলো। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি এবার একটা তোমাকে ছোট্ট একটা নিয়ম দেখাই। তাহলে তোমার যদি এরকম থাকে ddx অফ এ এক্স প্লাস বি, তাহলে এখানে তুমি পাবে হলো এ কে বাইরে রেখে ddx অফ এক্স প্লাস বি এর ডেরিভেটিভ 0, তার মানে এক্স এর ডেরিভেটিভ হলো 1। তাহলে এইখানে তুমি পাবে হলো তোমার এ। আমি কি তোমাকে বোঝাতে পারলাম মাই ভাই? কথা বলো। স্যার আবার একটু জি, স্যার। বলবেন স্যার? আচ্ছা, জি স্যার, কনস্ট্যান্টটা বাইরে নিয়ে আসি স্যার, এই তো। হ্যাঁ, কনস্ট্যান্ট বাইরে লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করেছি। তুমি দেখো লিনিয়ার প্রপার্টি আর কনস্ট্যান্টকে বাইরে এনেছি, জি আর স্যার, বি জি একটা স্যার। কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ 0। তাহলে ফাইনালি তুমি কি পেলে বলো? ফাইনালি তুমি কি পেলে? স্যার এ এ এ। এটা কি বলো, সবাই বলো এটা এটা কি? কনস্ট্যান্ট স্যার। না, এক্স এর কোএফিসিয়েন্ট। ও এ আচ্ছা, হলো জি এক্স স্যার, এর হ্যাঁ। কোএফিসিয়েন্ট। তাহলে তুমি আমাকে বলো, এইবার নাফিস বলবে, নাফিস বলবে গরু এক্স প্লাস হাতি, গরু এক্স প্লাস হাতি, বলো এর ডেরিভেটিভ কত হবে? এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে বলো নাফিস? স্যার গরু ডিডিএক্স। না, তুমি রেজাল্ট বলো, শুধু রেজাল্ট বলো মাই ভাই, এটা থেকে তুমি রেজাল্ট বলো। ও আচ্ছা স্যার, এখানে আসবে স্যার গরু। গরু, হ্যাঁ, এই দেখো। তাহলে এই কথাটা যদি কেউ মনে রাখে, স্যার স্যার স্যার, হ্যাঁ, সেটা আমাকে আরেকবার ক্লিয়ার করে যাচ্ছে, মানে বিটাকে আমরা কনস্ট্যান্ট ধরতে পারি না কেন? তাকে ধরতে পারি না। বি কে স্যার, বি বা বিকে হাতি তো কে স্যার? কনস্ট্যান্ট, বিকে তো কনস্ট্যান্ট ধরলাম, তো কনস্ট্যান্ট বলেই তো 0 হলো, এই যে। নাফিস তুমি খেয়াল করে দেখো, বি কে তুমি কনস্ট্যান্ট ধরেছো বলেই তোমার তার ডেরিভেটিভ কি হয়েছে বলো? 0। হ্যাঁ, তোমাকে এই কথাগুলো সবাইকে মনে রাখতে হবে, যে যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। তাহলে এখানে যেহেতু বি কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ 0, আর এখানে এ যেহেতু এক্স এর সাথে মাল্টিপল, তাই তাকে বাইরে এনেছি। এখানেও যদি শুধু এ থাকতো তাহলে তার ডেরিভেটিভ 0 হয়ে যেত, কিন্তু এটা মাল্টিপল ও বলে আচ্ছা, বাইরে এনেছি। বলো বুঝতে বুঝছি পেরেছি? স্যার, বুঝছি স্যার। Clear। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন একটা বিষয় তুমি আমাকে বলো, সবাই বলো, যে তাহলে এরকম যদি থাকে ddx অফ, মনে করো 3 মাইনাস 5x, বলো এটা ডেরিভেটিভ কত হবে? 5 হবে স্যার। না, 5 হবে না, এখানে হবে তোমার -5, অর্থাৎ এক্স এর কোএফিসিয়েন্ট যত তত হবে তোমার ডেরিভেটিভ। আর এখানে এক্স এর কোএফিসিয়েন্ট কত বলো তো? -5 স্যার। -5। এটা খুব সাবধানে খেয়াল করতে হবে এগুলা। আর এই ছোট ছোট ব্যাপারগুলো তোমার লাইফটাকে আনন্দময় করে দেবে, ইজি করে দেবে। এগুলো ফর্মুলা না, কিন্তু এগুলো ফর্মুলার মতো করে মনে রাখতে হবে। তাহলে অনেক বড় অঙ্কের মধ্যে তুমি যদি এগুলো নিয়ে আবার 3 লাইন করো, তাহলে তোমার জীবনটা আস্তে আস্তে দুর্বিষহ হবে, কঠিন লাগবে। কিন্তু এগুলো মনে রাখতে হবে তোমাকে, যে হাতি এক্স প্লাস গরু এর ডেরিভেটিভ কত বলো তো মাই বয়? হাতি এক্স, হাতি হবে স্যার। হাতি হবে, হ্যাঁ, হাতি এক্স ডেরিভেটিভ। মানে জি স্যার, যেটার হ্যাঁ, সাথে রাখি। এক্স সেটাই ডেরিভেটিভ এর। সেটা ডেরিভেটিভ, হ্যাঁ। বলো ক্লিয়ার? জি জি স্যার। আচ্ছা, লিখে ঠিক নেই স্যার। লিখে নাও, হ্যাঁ লিখে নাও, লিখে নাও, লিখে নাও,
লিখে নাও, লিখে নাও, লিখে নাও। তোমাকে যা কাজ দেবো তোমাকে আজকেই করতে হবে। এখন তো সহজ জীবন মাই বয়। আগে তো টিচারদের ক্লাস শেষ হয়ে গেলে আর মনে করো কোনো কিছু রেকর্ড থাকতো না। এখন তোমার সামনে রেকর্ড থাকবে, দরকার আবার দেখো, আবার শোনো আমি কোন কোন কথাগুলো কিভাবে বললাম, আবার তুমি খেয়াল করে শোনো মাই বয়। তুমি দেখবে আমার মতো মানুষ ইউটিউব দেখে এখন কম্পিউটারে নানা রকম কাজ করতে পারি, হ্যাঁ, যে কম্পিউটার অন করতে পারতাম না। আর এখন ইউটিউব দেখে আমি তাদের ইনস্ট্রাকশন ফলো করে এখন আমি ওই দিন পাওয়ার পয়েন্টে ফ্লো চার্ট তৈরি করলাম। আমার বাসার সবাই দেখে তো অবাক হয়ে গেল, ওয়াও আমি পেরেছি। আমি এটা কিচ্ছু পারতাম না মাই স্টুডেন্টস। আমার মেয়ে আমাকে শিখাই দেয়, ও ক্লাস 2 তে পড়ে। আমার ছেলে আমাকে শিখিয়ে দেয়। বুঝতে পেরেছো আমার এত খারাপ অবস্থা ছিল। আমি ওই দিন ইউটিউব দেখে আমি পাওয়ার পয়েন্টের মধ্যে কিভাবে ফ্লো চার্ট করতে হয় সেটা শিখলাম, আল্লাহর রহমতে পারলাম। আর তোমরা তো আমার চেয়েও ব্রিলিয়ান্ট, এই ক্লাসগুলো আবার ফলো করো, আবার দেখো, সামনে এক্সাম্পল আছে, সবকিছু তোমার যেখানে আটকে যাবে আবার স্যার দেখবে। আপনার চেয়ে ব্রিলিয়ান্ট হলে তো স্যার ভালো অঙ্ক পারতাম স্যার, না রে তা তো বোকা, পারি না। এটা এটা কোনো কথা না। না, তোমার নিশ্চয় অন্যদিকে এক্সপার্টিস তুমি আছো, যেটা হয়তো আমি নেই। ঠিক আছে, অবশ্যই তোমার মধ্যে অন্য একটা বড় গুণ আছে যেটা আমার নেই। আর ম্যাথমেটিক্স ব্যাপারটা তোমার সবচেয়ে বড় একটা বাধা হলো, ব্যারিয়ার বলবো না, যে সেটা হলো তুমি ভয় পাও। এই আমি যখন গাড়ি চালাতে, আমি ভালো গাড়ি চালানো শিখছি, কিন্তু বের হলে আমার খালি মনে হয় এই যে রিক্সায় লাগলো, এই মানুষের পায়ের উপর উঠে গেল। এই ভয়ের জন্য আমি ভালো করে গাড়ি চালাতে পারছি না। কিন্তু আমার এই ভয়টা না থাকলে আমার কোনো প্রবলেম হতো না। তো নাফিসের হলো সে একই প্রবলেম কাজ করতেছে, ও হলো ভয় পায়, অকারণে ভয় পায়। আমি যদি মনে করি ভয় না পেয়ে এটা প্রতিদিন প্র্যাকটিস করতাম গাড়ি চালানো, কিন্তু আমি নানা অজুহাতে যাই না, আজকে থাক, কালকে যাব, ড্রাইভার আসে ওকে ফিরিয়ে দেই, থাক গে, হ্যাঁ। তো এরকম করলে তো আমি শিখবো না। নাফিসও তাই করে, বা নাফিসের মতো যারা আছে ভয় পাওয়ার কারণে কাজ না করে ভয় পায়। আমি যেমন কাজ না করে, প্র্যাকটিস না করে ভয় পেয়ে বাসায় বসে থাকি, ফলে আমার গাড়ি চালানো আমি যা শিখে আবার ভুলে যাই, আবার নতুন করে শুরু করতে হয়। এরকম অনেকেরই হয়। প্র্যাকটিস প্র্যাকটিস মাই বয়, করতেই হবে। আচ্ছা, ও একটা মেসেজ পাঠিয়েছে, কে যেন, প্র্যাকটিস না করলে কিছু জিনিস ভালো মতো কোনোদিন আয়ত্ত হয় না। আচ্ছা, ৩টা কনস্ট্যান্ট সার্কেল, আচ্ছা স্যার এখানে ৩টা কনস্ট্যান্ট, এটা উত্তর পেয়েছে। ৫ মার্কের জন্য জেনারেল ম্যাথস এ প্লাস আসে নাই, ভয় খুব বেশি করে না। না, কোনো সমস্যা নেই, এগুলো কোনো ব্যাপার না। ঠিক আছে, পরীক্ষা নাম্বারের সাথে অঙ্ক পারার কোনো সম্পর্ক নেই আসলে। পরীক্ষার নাম্বার এক জিনিস, ম্যাথমেটিক্স পারা এক জিনিস। ম্যাথমেটিক্স পারবে তখনই যখন তুমি সাংঘাতিক নিয়ম মেনে সুন্দর করে প্র্যাকটিস করবে, নিয়ম মেনে তুমি পড়াশোনা করবে। কারণ এই সাবজেক্ট হল ডিসিপ্লিনের সাবজেক্ট। তোমার পার্সোনাল লাইফটাকে ডিসিপ্লিন করতে হবে, রুম চারপাশ গুছিয়ে রাখতে হবে, তোমার নিজের ভেতরে সুন্দর মানে পরিষ্কার করে, মানে কোনো ঝামেলা রাখা যাবে না, নিজের লাইফটাকে কমপ্লেক্স করা যাবে না। সহজ সরল পথে থেকে আল্লাহর উপর ভরসা করে সুন্দর করে নিয়ম মেনে চেষ্টা করতে হবে, তাহলে তুমি পারবে। আচ্ছা ঠিক আছে, ভয় পেও না প্লিজ। আমি একটা কথা বারবার তোমাদের বলি, ভয় না পেয়ে তুমি প্রতিদিনের পড়াটা, আমি আজকে যা পড়াবো এটা আজকেই কমপ্লিট করবে। তোমরা কিন্তু এমন নয় যে একদম আর্লি ঘুমায় পড়বে, তা কিন্তু না। দেখা যাবে যে এটা ওটা করতে রাত ৩টা বাজিয়ে ফেলো, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না। কিন্তু এটা না, তুমি জাস্ট সন্ধ্যা থেকে নিয়ম মেনে ২ ঘন্টা ২.৫ ঘন্টা পড়ো মাই বই, দেখো তোমার লাইফটা কেমন হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, অনেক কথাই বললাম, কিছু মনে করো না। এবার মাই বয়, আমি তোমাকে আরেকটা অঙ্ক করে দেখাই। যেমন মনে করো নাম্বার 7, এই দেখো, ddx of 2x to the power b minus 5 e to the power x plus b, এই হলো তোমার tan x। বলো মাই বয়, প্রথমে আমি এখানে কোন প্রপার্টি অ্যাপ্লাই করব, তাড়াতাড়ি বলো। স্যার আবার একটু বলবেন স্যার? স্যার, আমার এখানে কোয়েশ্চেনটা আসতেছে না স্যার, আচ্ছা, মানে কোড ভুল এখানে, আসছে স্যার। আচ্ছা আচ্ছা, মানে আমরা এখানে প্রথমে কোন প্রপার্টি অ্যাপ্লাই করব বলো। লিনিয়ার হ্যাঁ, লিনিয়ার প্রপার্টি, এবং যদি কোনো কনস্ট্যান্ট মাল্টিপল থাকে তাহলে তাকে আমি বাইরে বের করব। বাইরে এই নিয়ে ধর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সিম্পল মাই বয়, খালি একটু মন দিয়ে শোনো, প্র্যাকটিস করো। আরে বাবু, লাইফ ইজ গুড, লাইফ ইজ বিউটিফুল। তোমরা কেন জীবনটাকে জটিল মনে করো বলো। এই দেখো, দেখো
এই দেখো বলো মাইবা, এই লাইন বুঝতে পেরেছি? জি স্যার। এইবার দেখো তুমি 2, আর এখানে আমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো? x টু দি পাওয়ার n। তাহলে এখানে হবে তোমার b x টু দি পাওয়ার b মাইনাস 1 মাইনাস 5, আর এখানে e টু দি পাওয়ার x এর ফর্মুলা কি বলো? e টু দি পাওয়ার x প্লাস b tan x এর ফর্মুলা হলো তোমার 6 স্কয়ার x। বাস শেষ। এখন কেউ যদি এই ফর্মুলাগুলো মুখস্থ না করে তাহলে তার জীবন তো জটিল হয়েই যাবে। জীবনটাকে মনে হবে লাইফ ইজ নট গুড, লাইফ ইজ নট বিউটিফুল। আমরা যদি সময়ের কাজ সময় না করি তাহলে আমাদের জীবন জটিল হয়েই যাবে স্বাভাবিকভাবেই। এটা শুধু লেখাপড়া নয়, ফ্যামিলিতে বলো, সোসাইটিতে বলো, যে কোনো কাজের কথা বলো, সময়ের কাজ সময় না করলেই তুমি দেখবে যে জীবন তোমার জটিল হয়ে যাচ্ছে। শুধু লেখাপড়া না, শুধু ম্যাথমেটিক্স এর দোষ দিয়ে লাভ নেই। আচ্ছা বলো, এটা বুঝতে পেরেছি মাইবা? কথা বলো। জি স্যার। স্যার থার্ড আচ্ছা, লাইনটা এবার কি লিখেছি একটু বলবেন স্যার? আমার এখানে রেজলিউশন খুব খারাপ স্যার, কিছু দেখতে এটা পাচ্ছি জাস্ট না। ফর্মুলা অ্যাপ্লাই করেছি। ফর্মুলা x টু দি পাওয়ার b এর ফর্মুলা, e টু দি পাওয়ার x এর ফর্মুলা, tan x এর ফর্মুলা। তাহলে কত হলো? b x টু দি পাওয়ার b মাইনাস 1, e টু দি পাওয়ার x এর ফর্মুলা, e টু দি পাওয়ার x, tan x এর ফর্মুলা 6 স্কয়ার x। ঠিক আছে? জি স্যার। ওকে, এবার তুমি দেখো মাইবা, আমি 7 থেকে 12 পর্যন্ত আর একটা অঙ্ক করে দেবো, বাকি সবগুলো সেম, বাকি সবগুলো সেম। এই দেখো আমি করে দেবো তোমাকে নাম্বার 9, তাহলে 12 পর্যন্ত তুমি সবগুলো পারবে। এই দেখো ডি ডি এক্স, এইখানে হলো তোমার 8 cot x মাইনাস 6 ln ব্র্যাকেটের মধ্যে x টু দি পাওয়ার n প্লাস 3 sec x। আচ্ছা মাইবা, দেখো আমি ছোট্ট একটা কাজ করে নেব, একটু ফাংশনটাকে একটু সুন্দর করে নেব। দেখো আমরা 9-10 এ একটা ফর্মুলা জানতাম, ln x টু দি পাওয়ার r, এটা হলো r ln x। বলো মাইবা, মনে পড়ে? কথা বলো। জি স্যার। এই এনটাকে আমি কোথায় নেব বলো তো? বাইরে নেব। এই দেখো, অর্থাৎ আমি একটা কথা বলেছিলাম যে ডিফারেন্সিয়েশন করার আগে যদি তুমি কোন একটা ফাংশনকে প্রয়োজন অনুসারে একটু সিম্পল করে নাও, তাহলে তুমি দেখবে অঙ্ক করাটা অনেক সহজ লাগবে তোমার কাছে। তাহলে এখানে হবে 6n ln x প্লাস 3 sec x। ওকে, বলো মাইবা, এবার কোন প্রপার্টি বলো, আমাকে বলো। লিনিয়ার প্রপার্টি অবশ্যই। এবং সাথে সাথে আমরা কনস্ট্যান্টকে কনস্ট্যান্ট সরাবো। জি স্যার। বাড়াবো। দেখো একই কথা কিন্তু বারবার বলছি মাইবা, তোমার মুখস্থ হয়ে যাবে, তুমি খালি একটু শোনো আমার কথা। এই দেখো, খালি মুখস্থ করা যাবে না, মুখস্থ হয়ে যাবে শুনতে শুনতে। এই দেখো 6n ddx ln x প্লাস 3 ddx অফ sec x। তাহলে এবার বলো 8 হলো cot x এর ডেরিভেটিভ কত বলো মাইবা? cot x এর ডেরিভেটিভ হলো মাইনাস কোসেক মাইনাস মাইনাস cos x স্কয়ার। cosec স্কয়ার x মানে 6n l এর x এর ডেরিভেটিভ হলো 1 বাই 1 x, বাই তারপরে 3 sec x এর ডেরিভেটিভ হলো sec x tan x। এই দেখো মাইবার, তুমি দেখো তোমার জীবনটা পাল্টে যাবে, খালি তুমি কয়েকটা নিয়ম মানো, ফর্মুলা গুলো এনি হাও মুখস্থ করো, প্রপার্টি গুলো একটু বারবার পড়ো, আর আমি যে কাজ দেবো ডেইলি ডেইলি কমপ্লিট করে ফেলো। মাইবার সাহারে আমার একটু মনে হতো স্টুডেন্ট লাইফ, আমার কেউ যদি একটু খালি একটা গাইড দিত, আমার খালি যদি একটু শিখে শিখে হোমওয়ার্ক দিত, আমি করার এটা জাস্ট প্রবলেমটা বলতে পারতাম। আমার মধ্যে একটা হাহাকার ছিল মাই বয়, আমি এগুলো পাইনি। বিশ্বাস করো আমার এটা খুব কষ্ট লাগে। আর তোমাকে আমি, তোমরা পাচ্ছ, এই যে আমি তোমাকে সব ডিটেইল পড়াচ্ছি, প্রত্যেকটা আমি অঙ্ক স্যার, করে এই দিচ্ছি। কারণে কি স্যার নটরডেমে আসা? নটের আশা বলতে আবার বলো। মানে স্যার এই যে আপনি যে পাননি আর কি, মানে টিচার এই ইয়েস কারণে আসা? ইয়েস ইয়েস মাই বয়, আমার জীবনে পণ ছিল যে আমি এটা পড়াবো এবং আমার স্টুডেন্টদের যেন কোনোদিন হাহাকার করতে না হয়, আমার ক্লাসের স্টুডেন্টদেরকে আমি তাদের 100% বই সলভ করে দেবো, আমি তাদের কথা শুনবো, কারো যেন কোনোদিন। তোমাকে 13 নাম্বার থেকে আমি আবারও মনে করিয়ে দেই, যদি তুমি ডিফারেন্সিয়েশন করার আগে তুমি এটাকে সিম্পলিফাই করে নিতে পারো, তাহলে অবশ্যই তুমি সিম্পলিফাই করে নেবে। একটা জিনিস দেখাই, এটা হলো আমার স্যার খুকুর, এটা দেখো একটা জিনিস দেখো, আমার খুকুর পেন্সিল বক্স, সে খালি আমার মার্কার গুলো নিয়ে নিয়ে তার এর মধ্যে রেখে দেয়। বাহ, সে এটা আর্ট ক্রাফটের প্রতি তার আগ্রহ বেশি, সে আমার মার্কার গুলো নিয়ে নিয়ে শুধু তার কাছে রেখে দেয়। এটা আর্ট পেন্সিল ক্রাফট। বক্সের ডিজাইনটা কি আপনার করা? কোনটা?
সামনে যে ডিজাইনটা করেছে। না, এটা সে করেছে, এটা সেই করেছে। বাহ, অনেক সুন্দর সে ক্রাফট পারে, অনেক সুন্দর ক্রাফট পারে। এবং তোমাকে একটা জিনিস দেখায়, আমার মেয়ে কত গুছানো এবং কত কিছু খেয়াল করে। এই দেখো, এই দেখো, ক্লাস স্টার্টার, দেখো কি লিখছে, দেখো এখানে, একটু পড়ো প্লাস সবাই। 10x আর ইয়ার তুমি কি বুঝতে পারছো যে আমাকে 10 মিনিট আগে ক্লাস জি স্যার, শুরু জি করতে স্যার। বলছে? দেন দেখো সে দোয়া লিখে দিচ্ছে, এই দেখো, এই দেখো দোয়া লিখে জি দিচ্ছে, স্যার, জি স্যার। এই দেখো দোয়া লিখে দিচ্ছে, এই বাহ, দেখো শেষে আবার আমিন লিখছে, আমিন। আবার দেখো আমাদের পেছনে বোর্ডের পেছনে জানলার ছবি আঁকছে, বোর্ড আঁকছে। বুঝতে পেরেছো? অর্থাৎ এমনি একটা গল্প করলাম, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আসলে কি নাফিস এবং বন্ধুরা, একটা কথা বলি, যে কোন একটা কাজের প্রতি, বিশেষ করে লেখাপড়ার প্রতি একটা প্যাশন থাকতে হয়। মানে জাস্ট প্রেসারে পড়ে না, একটা লেখাপড়ার প্যাশন, প্রতি লেখাপড়ার প্রতি একটা প্যাশন। এটা করে দিই তোমাকে, দাঁড়াও, এটা করে দিই, দেখি কোথায় আছে। জি স্যার, 8 কিংবা 11 নাম্বার স্যার। আচ্ছা, তো আট নাম্বারটা করে দিই। হ্যাঁ, আসো, 8 নাম্বারটা, ddx of 7 log x to the base b minus 6 ln x plus 8 cos x. ওকে, আচ্ছা, এইবার তুমি খেয়াল করে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো, বলো, প্রথমে বলো এখানে কোন প্রপার্টি? লিনিয়ার প্রপার্টি, এবং কনস্ট্যান্টকে আমি বাইরে বের করবো। তো 7 ddx of log x to the base b 6 ddx of ln x plus 8 ddx of cos x। এখন দেখো, তাহলে এখানে 7, এটা ফর্মুলা হলো 1/x log e to the base b, মানে 6 ln x এর ফর্মুলা হলো 1/x, আর এখানে cos x এর ফর্মুলা হলো মাইনাস sin x, তাহলে মাইনাস 8 sin x। বলো মাই বয়, বুঝতে পেরেছি? বলো, বলো মাই বয়, কথা বলো। জি জি স্যার। স্যার। আচ্ছা, ঠিক আছে, এটা হলো। এইবার আমি তোমাকে দেখাবো 13 এর স্যার, 1। হ্যাঁ, বলো বলো বলো। স্যার ওই যে লক থাকলে লন করব স্যার, জিনিসটা একটু বলবেন, মানে সবগুলা মানে, লকই কি লন করে দিব? মানে যদি শুধুমাত্র তোমাদের বইতে যদি লগ এক্স থাকে তাহলে বুঝবে এটা মানে হলো এলএন এক্স। কিন্তু যদি লগের সাথে বেস যদি এ বা বি থাকে, তাকে তোমার এটাই মনে করতে হবে। আচ্ছা আচ্ছা, জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো স্যার লাস্টের লাইনটা, ও হরে, বুঝতে পেরেছি। সমস্যা নেই স্যার, আমি পরে রেকর্ডিং দেখে একটু ফিল আপ একটু করে দেখে নিন, একটু দেখে নিন, একটু দেখে নিন। ছোট ছোট অঙ্ক তো হয়তো ভেবেছি তুলে ফেলেছো। আচ্ছা, এরপর জিজ্ঞেস করবো। এবার চলে আসো তুমি 13 এর 1। 13 এর 1, এই হলো তোমার সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স। দেখো মাই বয়, এটাকে ডিফারেন্সিয়েশন করার আগে আমরা চাইলেই সামান্য একটু ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করলে, দেখো 1 মাইনাস কজ স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স, উপরে হবে 1 প্লাস কজ এক্স ইন্টু 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স। এইটা এটা কাটা 1 মাইনাস কজ এক্স। therefore d dx of, এই দেখো, সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স, এটাকে ডিফারেন্সিয়েশন করা মানেই হলো 1 মাইনাস কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করা। এবার তুমি মনে মনে একটা লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করো তো মাই বয়। এবার আমি এক লাইন কম করে দেখাবো তোমাকে। বলো 1 এর ডেরিভেটিভ, বলো 1 এর উপর ddx অ্যাপ্লাই করলে কত হবে? 0। 0 আর জিরো। cos x, মাইনাস cos সাইন x এর উপর, হ্যাঁ, মাইনাস sin x, আবার সামনে একটা মাইনাস আছে, তাহলে সাইন এক্স। একবারে হয়ে যাবে sin x। এই দেখো, আমি এবার এক লাইন কম করলাম, এই দেখো, এক লাইন কম করেছি। বলো ভাই ভাই, বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে তোমাকে আস্তে আস্তে এগুলো তো অভ্যস্ত হতে হবে, ইউজ টু হতে হবে, যে এটা শর্ট করা, একটু লজিক্যালি শর্ট করা। সবসময় শর্ট করবো না, কিন্তু এইসব জায়গায় একটু এভাবে লিখলেই। মাইনাসটা কই গেল আমার? আচ্ছা,
বলো এখানে আমাদের মাইনাস এটা ছিল, আর কজ এক্স ডেরিভেটিভ কত বলো? ও জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, তাহলে মাইনাস প্লাস হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, লিখে নাও। তাহলে এরপরে তুমি দেখো 13-এর 2 নাম্বারটা তোমাকে হোমওয়ার্ক দিচ্ছি মাই বয়, তুমি এটা ক্যালকুলেশন করে এটা করবে, না পারলে আমি করে দেব। এবার দেখো 14 থেকে শুরু করে, খেয়াল করো মাই বয়, 14 থেকে শুরু করে 20 পর্যন্ত অঙ্ক এক টাইপের প্রবলেম। আমি তোমাকে এখানে 2-1টা করে দেই, তাহলে বাকিগুলো তুমি করতে পারবে। বলো, মুছবো বোর্ড? জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইবার দেখো 14 থেকে শুরু করে আমি তোমাকে একটা অঙ্ক করে দেব, সেটা হলো 16 এর সেকেন্ড পার্টটা। দেখো 16 এর সেকেন্ড পার্ট, এই হলো তোমার লগ এক্স টু দ্য বেস এ ইন্টু এল এন এক্স। দেখি আমাকে কে বলবে এবার এখানে কয়টা ফাংশনের প্রোডাক্ট বলো তো? 2টা। 2টা। তাহলে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব বলো তো মাই স্টুডেন্টস? প্রোডাক্ট রুলস। গুড বয়, প্রোডাক্ট রুল। প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করব, তাহলে এটাকে মনে করবো ইউ, এটা হলো ভি। তাহলে এখানে হবে লগ এক্স টু দ্য বেস এ ইলেকট্রিক ডাইপোল জিনিসটা কি? এল এন তোমরা এক্স স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? প্লাস এল এন এক্স কে রেখে এইখানে হবে ইলেকট্রিক ডাইপোল জিনিসটা কি? যখন লগ দুই এক্স টু দ্য বেস এ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি দেখো ইউ ভি ফর্মুলা অ্যাপ্লাই করলাম, ইউ কে রেখে ভি কে করলাম, ভি কে রেখে ইউ কে করলাম। এইবার দেখো লগ এক্স টু দ্য বেস এ, এল এন এক্স এর ডেরিভেটিভ হলো কত? 1/x প্লাস এখানে ln x আর log x টু দ্য বেস a, log x টু দ্য বেস এর ডেরিভেটিভ হলো 1/x, খেয়াল করো মাই বয়, এবং তোমার log e টু দ্য বেস a। আচ্ছা এখন একটা জিনিস তুমি বলো মাই বয়, সেটা হলো যে আমরা যদি 1/x কমন নেই, log x টু দ্য বেস a, আর এখানে তোমার হবে হলো ln x ইন্টু log e টু দ্য বেস a। এখন বলো মাই ভাই, এটা মানে আবার কি লেখা যায় একটু বলো, তোমাকে বলো 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 বলো, এটা মানে কি? লগ ই টু দি পাওয়ার হ্যাঁ, এটার মানে হলো log x টু দ্য বেস a। এই দেখো, এটা মানে log x টু দ্য বেস a। তাহলে এখানে হবে তোমার 2টা, 2/x log x টু দ্য বেস a। দেখি তো মাই ভাই বুঝতে পারলাম কিনা, একটু বলো আমাকে। স্যার লাস্টের আগে নাই। হ্যাঁ, এই লাইনটা হলো তোমাকে আমি আগেও শিখিয়েছি। এই দেখো log x টু দ্য বেস a মানে হলো ln x ইন্টু log e টু দ্য বেস a। এই দেখো এটা ফর্মুলা, এটা আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম, 9-10 থেকে তুমি জানতে। বলো মাই বয়। লং মানে স্যার লগ ই বেস এক্স। হ্যাঁ, log e ভিত্তিক। এই দেখো, এই যে এই দেখো e বেস log কে ln x লেখা হয়। বলো ঠিক আছে? জি স্যার। আচ্ছা এবার আমি তোমাকে আরেকটা করে দিই এখান থেকে, তাহলে 12 থেকে 20 পর্যন্ত তো আছেই, আবার 24 নাম্বার অঙ্কটাও এই গ্রুপের প্রবলেম। 24, একটা সেকেন্ড স্যার। হ্যাঁ তোমাকে দেখে বুঝতে হবে কখন প্রোডাক্ট রুল, কখন কোশেন্ট রুল, কখন লিনিয়ার প্রপার্টি, কখন কনস্ট্যান্ট বাইরে। তুমি দেখবে যে এই চ্যাপ্টার প্রবলেম গুলো এর মধ্যেই ঘুরে ফিরে থাকবে, এবং খুব ভালোভাবে এগুলো আয়ত্ত করতে হবে, কারণ এরপরে আবার কিন্তু আরো অনেক নতুন নিয়ম তোমাকে শিখতে হবে। কাজে এগুলো যদি আমি না শিখি, সেগুলো কিন্তু তুমি শিখতে পারবে না। জি স্যার, কন্টিনিউ। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারেন স্যার। ওকে হ্যাঁ। আচ্ছা এইবার আমি তোমাকে এই গ্রুপের আরেকটা প্রবলেম করে দেখাবো, যার মধ্যে আগের প্রপার্টি গুলো অ্যাপ্লাই করতে হবে। 24, এই হলো তোমার ddx 7x³ log x to the base a plus 8 e to the power x sec x। আচ্ছা তাহলে দেখি তো মাই বয়, আরেকটা জিনিস হলো যে নতুন নতুন নিয়ম শেখাবো, কিন্তু কখনো কখনো তুমি পুরাতন নিয়মগুলো ভুলে যাবে না। যেমন এখন আমি প্রোডাক্ট রুলের অঙ্ক করাচ্ছি,
তাই বলে তুমি যে লিনিয়ার প্রপার্টি ভুলে যাবে, কনস্ট্যান্ট এটাকে বাইরে বের করতে হবে ভুলে যাবে, তাহলে কিন্তু চলবে না। বলো তো মাই বয়, এটা দেখে তোমার প্রথমে কি মনে হচ্ছে, কি করতে হবে বলো? লিনিয়ার প্রপার্টি স্যার লিনিয়ার লিনিয়ার স্যার, প্রপার্টি। এরপর এবং প্রোডাক্ট রুল স্যার। এবং যদি তোমার কারোর সাথে কোনো কনস্ট্যান্ট মাল্টিপল থাকে তাহলে বাইরে আনতে হবে। 7 ddx of x cube log x to the base a, 8 ddx of e to the power x, এই হলো তোমার sec x। তাহলে এখন তুমি বলো মাই বয় 7, এখানে ইউভি, তাহলে এখানে তুমি পাবে হলো x কিউব কে রেখে ddx log x to the base a প্লাস log x to the base a কে রেখে ddx of x cube। আবার এখানে দেখো প্লাস 8, এখানে ইউভি e to the power x কে রেখে ddx of sec x, আবার sec x কে রেখে ddx of e to the power x। বলো মাই বয়, বুঝতে পারলাম? কথা বলো মাই স্টুডেন্টস। জি স্যার। আচ্ছা, এইবার তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো। এই হলো তোমার 7, তুমি ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, কোনো এটা সমস্যা নাই। এক্স কিউব, তাহলে এটা হবে তোমার 1/x log e to the base a, এখানে হবে তোমার log x to the base a, x কিউব হবে তোমার 3x স্কোয়ার প্লাস 8 e to the power x। sec x এর ফর্মুলা হলো তোমার কত বলো? sec x tan x। tan x, হ্যাঁ, থ্যাংক ইউ। আর এখানে তোমার sec x এ রেখে e to the power x এর ফর্মুলা e to the power x। একটা জিনিস সবসময় মনে রাখবে যে রেজাল্টটাকে তুমি যতদূর পারো তোমাকে সিম্পল ফর্মে লিখতে হবে। তো এখানে x দিয়ে কাটাকাটি করলে x স্কোয়ার, আবার এখানে আছে x স্কোয়ার, তাহলে তুমি এক কাজ করো 7 into x স্কোয়ার, আর এখানে তোমার থাকবে হলো log e to the base a প্লাস 3 log x to the base a। এইখানে তুমি দেখো কমন নিতে পারবে e to the power x sec x, তাহলে তোমার থাকবে হলো tan x প্লাস 1। এই দেখো যথেষ্ট সিম্পল হয়েছে। বলো মাই বয়, আমি কি বোঝাতে পারলাম? কথা বলো। জি স্যার। আচ্ছা, গুড, ফাইন। স্যার তাহলে একটা এই কোশ্চেন ছিল হ্যাঁ স্যার, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, বলো, বলো। সিম্পলিফাইটা স্যার কতখানি করব স্যার? কারণ সিম্পলিফাই তো অনেকখানি করা যায়। আচ্ছা, অনেকখানি করা যায়। আচ্ছা, তুমি ধীমান বলো, এখানে কি আর কিছু করা যায়? একটু দেখে বলো তো মাই বয়, দেখো তো, এটা এটা তাকিয়ে দেখো তো, একটু ভালো করে খেয়াল করো যে আর একটু কি করা যায় কিছু? স্যার বুঝতে পারতেছি না স্যার, আসলে আমি। না, বুঝতে পারবা। দেখো, এটাকে তুমি ভেঙে লিখতে পারো। কি লিখতে পারো বলো তো? এটা লিখতে পারো তুমি ln x ইন্টু log e to the base a, লিখতে পারো না বলো? জি স্যার। তখন তুমি log e to the base a কে কমনে লিখতে পারো না? জি স্যার। জি স্যার। পারো, কিন্তু এক্ষেত্রে এটা না করলে কোনো ক্ষতি নাই। জি স্যার। কিন্তু কিন্তু কেউ যদি এরকম দেখে যে এক্স কিউব, আবার এখানে এক্স আছে, আবার এখানে এক্স স্কোয়ার, এখানে একটু কাটাকাটি করলে এক্স স্কোয়ার আসবে, তারপর কমন নেওয়া যাবে। এটা কিন্তু ভেরি সিম্পল, একটু তাকালে বোঝা যায়। কিন্তু এটা যেমন তুমি অনেকক্ষণ কষ্ট করে বুঝতে পেরেছো, কিন্তু এটা কিন্তু তাকালে কিন্তু বোঝা যায় যে এটা কিন্তু সহজে কিন্তু ধরা যায় যে এই কাজটা করা উচিত। বলো ঠিক কিনা, বলো আমাকে। জি স্যার। তো এগুলো যেগুলো সরাসরি চোখে পড়ে সেগুলো তোমার অ্যাটলিস্ট করা উচিত। আর কিছু আছে যে ইন্টারনাল যে ক্যালকুলেশন করা যায় কিন্তু হঠাৎ করে চোখে পড়ছে না, সেটা পড়লে ভালো, বাট না পড়লে কোনো ক্ষতি নাই। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে একটা জিনিস মনে রাখো, আজকে আর আমি পড়াচ্ছি না। আমি তোমাদের